হ্যালো, আসসালামু আলাইকুম। যারা এইমাত্র লাইভ ক্লাসে জয়েন করেছেন, একটু জানাবেন যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা বা আমাদের স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা। ওকে, একটু জানাবেন যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা। অনেকক্ষণ ধরে আমরা চুপ করে আছি। অনেকেই সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। ওকে, সো আশা করি সবাই শুনতে পাচ্ছেন এবং আমাকে ক্লিয়ারলি আমাদের স্ক্রিন সহ সম্পূর্ণ ক্লিয়ারলি আপনারা পাচ্ছেন। একটু জানাবেন, একটু রেসপন্স করবেন। ওকে, এমডি সাইদুল ইসলাম জানিয়েছেন ক্লিয়ার। ওকে, সো আমরা আজকে যে ক্লাসটি করব সেটি হচ্ছে একের জি এবং একের এইচ। এর আগে যে ক্লাসগুলো হয়েছে আশা করি আপনারা দেখেছেন এবং সব কিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আমরা একটু আগের ক্লাসটা একটু হালকা রিভাইজ করব। যে টপিক্সটা নিয়ে সেটা হচ্ছে যে আপনারা আগের যে ক্লাসগুলো এতদিন করেছেন সেগুলোর উপর আমরা একটু হালকা হাইলাইটস করব, যাতে ব্যাপারগুলো আপনাদের কাছে বোধগম্য হয় বা কোথাও যদি প্রশ্ন থাকে যাতে আপনি ক্লিয়ার করে ফেলতে পারেন। প্রশ্ন থাকলে যাতে আপনি ক্লিয়ার করে ফেলেন, সেজন্য আমরা একটু হালকা আপনাদের রিভাইজ করে দিতে চাচ্ছি। সো খেয়াল করুন, আমরা এতদিন ক্লাস করছিলাম ফার্স্ট ফেজের ইংলিশ 3-in-1 কোর্সের ফার্স্ট ফেজের একের এ থেকে আমরা অলরেডি ক্লাস করতে 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 একের এফ পর্যন্ত চলে আসছি এবং আশা করি এই পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলো আপনারা বুঝেছেন এবং সবগুলো ক্লাস আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবং শিখেছেন এবং পরীক্ষাগুলো অংশগ্রহণ করেছেন, নিজেকে যাচাই বাছাই করতে পেরেছেন যে শিখতে পেরেছেন কি না। ঠিক আছে, সো সেটার উপর ডিপেন্ড করে আমরা আজকে জাস্ট একটু হাইলাইটস করব। আমরা প্রথমে একদম একের সিতে আমরা আলোচনা করেছি কোশ্চেন কিভাবে করবেন। কোশ্চেনকে আমরা দুটি ক্যাটাগরিতে ভাগ করেছিলাম। একটা ছিল কি, একটা ছিল আপনার WH কোশ্চেন এবং আরেকটা ছিল কি আপনার ইয়েস নো কোশ্চেন। সো এই দুটি কোশ্চেনের প্যাটার্ন এবং দুটি কিভাবে আনসার করবেন, কিভাবে কোশ্চেন করবেন, এই ব্যাপারগুলো আমরা পিডিএফে এবং ক্লাসে খুব সুন্দর করে আলোচনা করেছি। আশা করি এই ব্যাপারগুলো আপনারা বুঝতে পেরেছেন। তারপর আমরা একের ডি ক্লাসে চলে আসলাম। একের ডি ক্লাসে আমরা আলোচনা করেছি
একসাথে একই চার্টের মধ্যে আপনি কিভাবে WH ওয়ার্ড রিলেটেড শব্দগুলোকে ব্যবহার করে বিভিন্ন সেন্টেন্স এবং ক্লজ তৈরি করবেন। WH ওয়ার্ডগুলোকে আমরা দুটি ক্যাটাগরিতে সাজিয়েছিলাম, দুটি ক্যাটাগরিতে। একটা ছিল কি, একটা এদিকে ছিল ইন্টারোগেটিভ প্রোনাউন, এদিকে ছিল রিলেটিভ প্রোনাউন, এদিকে ছিল ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ, এদিকে ছিল রিলেটিভ অ্যাজেক্টিভ, এদিকে ছিল ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, এদিকে ছিল রিলেটিভ অ্যাডভার্ব। সো এই যে প্যাটার্নগুলো আমরা দেখালাম, এই জিনিসগুলোর উপর এতদিন ক্লাস হচ্ছিল। সো একের ডিতে আমরা এই হোল ব্যাপারটা আপনাদেরকে দেখাচ্ছি, এবং একের EF এই দুইটা ক্লাস সহ আমরা পুরো এই টপিকসগুলো আপনাদের কাছে ক্লিয়ার করেছিলাম। আশা করি এখানকার স্ট্রাকচার এবং এখানকার অনুবাদ যে পার্থক্যগুলো আছে, যে রুলসগুলো আছে, যে নিয়মকানুনগুলো ছিল, সেগুলো আপনারা জব্দ করতে পেরেছেন। আশা করা যায় আপনারা জব্দ করতে পেরেছেন। যারা ক্লাস দেখেছেন আশা করি বুঝতে পেরেছেন। তারপর দেখুন, এখানে আমরা কিছু ব্যতিক্রম জিনিস আমরা আলোচনা করেছিলাম। একটা এখানকার যে ব্যতিক্রম আলোচনা সেটা ছিল কি, ফিউজড রিলেটিভ প্রোনাউন, ফিউজড। আর এখানে যে ব্যতিক্রম আলোচনাটা ছিল সেটা ছিল কি, সেটা ছিল এমবেডেড ইন্টারোগেটিভ কোশ্চেন। এমবেডেড বলে একটা টপিকস ছিল, এমবেডেড কোশ্চেন নামে একটা টপিকস ছিল। আর এখানে ছিল ফিউজড রিলেটিভ টপিকস, ফিউজড রিলেটিভ, যেটা আপনার একটু ব্যতিক্রম, এগুলো থেকে ব্যতিক্রম। সো এই বিষয়গুলো আমরা এতদিন আলোচনা করেছি, আশা করি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। এরপর আমরা একটা বিষয় এখানে আলোচনা করেছি, সেটা হচ্ছে কি, যে রিলেটিভ ক্লজগুলোর আগে কখন কমা হবে, কখন হবে না, অর্থাৎ ডিফাইনিং এবং নন ডিফাইনিং নামে একটা টপিক ছিল। আশা করি এই টপিক্সটাও আপনারা বুঝতে পেরেছেন। একটু আমাকে জানাবেন এই পর্যন্ত, অর্থাৎ একের এ থেকে একের F পর্যন্ত আপনাদের কোথাও কোনো প্রবলেম আছে কিনা। দেখুন, আমরা কমার ব্যাপারটা, যে ক্লজগুলোর মধ্যে কমা হবে কিনা, সেটা আমরা কিসের উপর ডিপেন্ড করে, সেই কমা হওয়া এবং না হওয়ার উপর ডিপেন্ড করে আমরা ক্লজগুলোকে দুটি ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কি ডিফাইনিং, আর একটা হচ্ছে আপনার নন ডিফাইনিং। ডিফাইনিং এবং কি নন ডিফাইনিং, একটু আমাকে জানাবেন। যদি আপনারা জানান তাহলে আমি নতুন টপিক্সে যেতে পারি। নন ডিফাইনিং, ঠিক আছে। কখন ডিফাইনিং হচ্ছে, যখন ক্লজটা আবশ্যক, যখন ক্লজটা দরকার পড়ে তখন ছিল সেটা ডিফাইনিং, আর যখন দরকার পড়বে না তখন হচ্ছে নন ডিফাইনিং। এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এবং যখন ডিফাইনিং হবে তখন কমার প্রয়োজন নেই, নো কমা। যখন ডিফাইনিং হবে তখন কমার দরকার নেই, আর যখন নন ডিফাইনিং হবে তখন কমা দিয়ে সেপারেট করে দিতে হবে, ঠিক আছে। এই ব্যাপারটা আমরা আলোচনা করেছি একের F ক্লাসে। আশা করি এই ব্যাপারগুলো আপনারা বুঝতে পেরেছেন। একটু আমাকে দ্রুত জানাবেন যদি আপনারা জেনে থাকেন, তাহলে আমি এখানে সময় নষ্ট করব না, নতুন টপিক্সে চলে যাব। আমরা আজকে যে ক্লাসটি করব সেটি হচ্ছে একের G। সো আশা করি আপনাদের কাছে ক্লিয়ার, যেহেতু কোনো কোশ্চেন আসছে না তার মানে ক্লিয়ার। একজন কোশ্চেন করেছেন যে ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ অ্যান্ড ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলতে কি বুঝে, এটা একটু বলতেন। দেখুন, আমরা এটার উপর ক্লাস করেছি না, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভের উপর। সেই ক্লাসটা যদি আপনি না দেখে থাকেন তাহলে আপনার জন্য আমাকে আবার রিপিট ক্লাসটা করতে হচ্ছে, ঠিক আছে। সে কারণে আমি একটু রিকোয়েস্ট করবো আপনাকে, আপনি ক্লাসটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব এবং ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভের উপর যে ক্লাসগুলো হয়েছে সেটা একটু ভালো করে দেখেন, ঠিক আছে। আমরা এগুলোর উপর ক্লাস করেছি, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, একটা কি ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হচ্ছে যেসব কোশ্চেন করলে অ্যাডভার্ব উত্তর আসে, যেমন ধরেন আমি বললাম হাউ আর ইউ,
ওয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বসবাস করো, ওয়ার কোথায়। আবার দেখুন ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ হচ্ছে কোনটা, ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ হচ্ছে সেটা যেটা আমরা কোশ্চেন করলে অ্যাজেক্টিভ উত্তরে আসে, অ্যাজেক্টিভ উত্তরে পাওয়া যায়। যেমন ধরেন আমি বললাম হোয়াট টাইপ, হোয়াট টাইপ, দেখুন এখানে হোয়াট শব্দটা, এই টাইপ শব্দটার কি মডিফায়ার্স, হোয়াট টাইপ ক্লাস ডু ইউ লাইক মোস্ট, তুমি কোন ধরনের ক্লাস বেশি পছন্দ করো। হুইচ কালার ডু ইউ লাইক মোস্ট, তুমি কোন কালার বেশি পছন্দ করো। তারপর হচ্ছে কি হুইচ কালার ডু ইউ লাইক মোস্ট, এই যে আমরা শব্দ ডাব্লিউএস ওয়ার্ডের পর নাউন লিখেছি, এই নাউনগুলো কে মডিফাই করতেছে ডাব্লিউএস ওয়ার্ড, এই কারণে এটাকে কি বলা হয় আপনার মডিফায়ার ক্লজ বা মডিফায়ার হিসাবে এটাকে আমরা অ্যাজেক্টিভ বলি, যে কারণে এটাকে আমরা নাম দিয়েছি ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ। আবার এখানে ওয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বসবাস করো, মানে একটা স্থান চাচ্ছে, একটা অ্যাডভার্ব চাচ্ছে, এই কারণে এটাকে আমরা নাম দিয়েছি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। কোশ্চেন ওয়ার্ড, ডাব্লিউএইচ ওয়ার্ড সবাই, কিন্তু আমরা এক একটাকে এক একটা ক্যাটাগরিতে ফেলে নামকরণ করেছি। এই ব্যাপারগুলো পিডিএফে খুব সুন্দর করে গুছানো আছে। তারপর এই ব্যাপারগুলো আমি আগের যে ক্লাসগুলো আছে ক্লাসগুলোতেও খুব সুন্দর করে ক্লিয়ার করেছি, আপনি ক্লাসগুলো আবার দেখুন, পিডিএফগুলো আবার পড়ুন, ঠিক আছে। আপনি যদি এখানে মনে করেন যে আমি সব কিছু আপনাকে খাইয়ে দিব বা গিলিয়ে দিব, তাহলে আপনি ভুল করতেছেন। আপনাদের এখানে দুটা ব্যাকআপ হিসেবে আমরা কি দিচ্ছি দেখেন, আপনাকে প্রথমত আমরা লাইভ ক্লাস করাচ্ছি, প্রত্যেকটা টপিকস নিয়ে আমরা লাইভ ক্লাসে আপনাদের মতামত নিচ্ছি এবং আপনারা ক্লাসে পারফরমেন্স করতেছেন, আপনাদের অ্যাক্টিভিটি দেখে আমি ক্লাস আগাচ্ছি। এরপর আমরা এগুলোর উপর যে ক্লাসের যে টপিকসগুলো আমি পড়াচ্ছি সবগুলো টপিক্সের হুবহুব যে লেকচার সেটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি পিডিএফ ফাইলে। সম্পূর্ণ লেকচারের উপর পিডিএফ ফাইল আছে, যেখান থেকে আপনি বাসায় বসে একদম ডাউনলোড করে যদি আপনি লাইন বাই লাইন পড়েন, সব টপিকস আপনি ক্লিয়ার করে মানে একদম ক্লিয়ার করতে পারবেন। এরপর আমরা আপনাদের সুযোগ দিয়েছি এক্সট্রা কোনো ক্লাস নেওয়ার, মানে এক্সট্রা ক্লাস বলতে আপনি যদি মনে করেন যে এই টপিক্সের উপর কোনো ক্লাস চান, সেই ক্লাসের উপর আরও এক্সট্রা ক্লাস দেওয়া যাবে। হ্যাঁ, সেগুলো আপনি দেখে আরও বিস্তারিত জানতে চান, সেক্ষেত্রে আরও বিস্তারিত দেখার জন্য আরও কিছু ক্লাস আমি আপলোড করেছি। আপনাদের প্লে লিস্টে যান, প্লে লিস্টে গেলে দেখবেন আরও কিছু ক্লাস আছে আপলোড করা। এরপর আপনাদের জন্য রেখেছি আমি ফেসবুক গ্রুপে আপনি যেটা বুঝেন না, যে টপিক্সটা আপনি বুঝেন নাই, সেটা খুব সুন্দর করে কোশ্চেন করেন যে আপনি এইভাবে পড়িয়েছেন বা আপনার পিডিএফে এইভাবে লিখা, আমি এইভাবে লিখতেছি বা এইভাবে পাচ্ছি, ঠিক আছে, কেন এরকম হলো, এই ধরনের কোশ্চেন করেন, যৌক্তিক কোশ্চেন করেন, অ্যানালাইসিস বেসড কোশ্চেন করেন। আমি শেখাচ্ছি যেটা পিডিএফে যেটা আছে সেটার উপর আপনি কি করবেন, যৌক্তিক কোশ্চেন করবেন। আপনি যে ঘাটছেন ব্যাপারগুলো নিয়ে সেটা যাতে প্রুফ হয়, আপনি কোশ্চেন করেন। এরপর আপনি যদি না পারেন সেক্ষেত্রে আপনি লাইভ ক্লাসে আসেন, লাইভ ক্লাসে এসে বলেন ভাই আপনি এভাবে শিখিয়েছেন, হ্যাঁ এভাবে শিখেছেন, কিন্তু এখানে দেখতেছি ওইভাবে, কেন এরকম কোশ্চেন করেন। কিন্তু আপনাদের কোশ্চেন কীরকম দেখুন, আপনাদের কোশ্চেন দেখলে বোঝা যায় যে আপনি আসলে আমার ক্লাসগুলো দেখেন নাই, পিডিএফ ফাইল পড়েন নাই, কিছুই পড়েন নাই, ঠিক আছে। যেমন ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব সম্পর্কে একটু বিস্তারিত বলুন স্যার। এই যে কোশ্চেনটা করেছেন, এর মানে কি আমি বিস্তারিত বলি নাই? আমি ক্লাসে তো বলেছি। এর মানে হচ্ছে কি, এর মানে হচ্ছে আপনি ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ এবং ইন্টারোগেটিভ অ্যাডভার্বের টপিক্সটা আপনি দেখেন নাই, আপনি নিজে পড়েন নাই, নিজে ঘাটেন নাই, পিডিএফ পড়েন নাই, আপনি ভিডিও ক্লাস দেখেন নাই, লাইভ ক্লাস দেখেন নাই, আপনার এই কোশ্চেনের উত্তর। তারপর একদিনে একটা টপিক নিয়ে আলোচনা করেন স্যার, একদিনের একটা টপিক নিয়ে আলোচনা করতে বলেছেন, তাহলে আপনি কি মানে বেসিক থেকে কি অ্যাডভান্সের দিকে যাবেন না? যদি একদিনে আমরা একটা টপিক নিয়ে থাকি, তাহলে আমাদের দেখা যাচ্ছে যে যেমন ডিফাইনিং এবং নন ডিফাইনিং ক্লজ যদি আমি একদিন শেখাই, তাহলে এক ক্লাসের মধ্যে মোটামুটি আমাদের একটা ক্লাসের মধ্যে মোটামুটি 3 থেকে 4টা টপিক্স আছে। এখন একটা টপিক্সের উপর যদি একটা ক্লাস করায় তাহলে ক্লাস লাগবে, আপনি জানেন আমাদের কোর্স কত বড়, আমাদের কোর্সে কয়টা ক্লাস আছে, প্রায় 80 থেকে 90টা ক্লাস আছে। সপ্তাহে 3 দিন যদি একটা করে পড়ে কয় মাস লাগতেছে খেয়াল করেছেন আপনি? কিন্তু এক বছরের বেশি লেগে যাবে টাইম, এক টপিক্সের উপর যদি একটা ক্লাস নেই, হিসাব করেছেন আপনি? ক্লাস এক্সাম্পল দেন প্লিজ, কমা কখন আর কখন হবে না। দেখুন
একজন জিজ্ঞাসা করেছে স্যার মানে একটা এক্সাম্পল দেন প্লিজ, কমা কখন হবে আর কখন হবে না। দেখুন তাহলে আপনি কি মানে কখন হবে না এর মানে হচ্ছে আপনি টপিক্সটা আমি আলোচনা করি নাই বা টপিক্সটার উপর কোনো পিডিএফ দেই নাই, কোনো ভিডিও দেই নাই, যে কারণে আপনি বুঝতেছেন না। কোশ্চেন হবে এইরকম যে স্যার পিডিএফে এই সেন্টেন্সটা এইরকম ছিল, এখানে কমা হয়েছে ওখানে কমা হয় নাই, কমা হওয়ার কথা কেন হচ্ছে না। তাহলে আমি বুঝতে পারবো যে আপনি হ্যাঁ আপনি পড়েছেন, ব্যাপারটা ঘেটেছেন, ঠিক আছে, ব্যাপারটা ঘেটেছেন, ব্যাপারটা দেখেছেন, তাহলে এটা বোঝা যাবে, ঠিক না? তাহলে এটা বুঝতে পারবো যে হ্যাঁ আপনি ঘেটেছেন, কিন্তু আপনি টপিক্সটা পড়েনই নাই। এক্ষেত্রে আমার কেমন লাগে বলেন? আমি আপনাদের কি লাইভ ক্লাস নিচ্ছি সপ্তাহে 3 দিন করে, লাইভ ক্লাস নিচ্ছি, তারপর আমি ওই টপিক্সগুলো প্রত্যেকটা টপিক্সে আমি টাচ করে আপনাদের শেখাচ্ছি। আগের ক্লাসটা আপনি দেখেন, একটা ক্লাসের উপর আমি ক্লাস নিয়ে আপনাদের বোঝাচ্ছি, তারপর আপনাদের মানে কোশ্চেন থেকে আমি বুঝতে পারছি না যে আপনি ব্যাপারটা নিয়ে ঘাটছেন বা ব্যাপারটা নিয়ে আলোচনা করেছেন, আপনার কোশ্চেন থেকে এটা কোনো রকম কোনো ক্লু পাওয়া যাচ্ছে না, কোনো এভিডেন্স পাওয়া যাচ্ছে না যে আপনি ব্যাপারটা নিয়ে ঘাটছেন, ঠিক আছে? একটা কোর্সে এসেছেন, টাকা পয়সা দিয়ে এসেছেন, পেইড কোর্স এটা, ঠিক আছে, পেইড কোর্স। আপনি যদি নিজে না খাটেন তাহলে কিছুই হবে না। একটু পিডিএফটা ঘাটেন, প্রথম থেকে পিডিএফটা একটু পড়ে পড়ে নিচের দিকে আসেন, তাহলে আপনি একটা ব্যাপার বুঝবেন যে এটা আসলে আপনার মাথায় একটা জিনিস আটকাবে। আপনি ভিডিও, আমরা একটা ক্লাস নিচ্ছি, সেই ক্লাসটা আপনি ভালো করে দেখেন, দেখার পর আপনার কোশ্চেনগুলো অন্যরকম হবে। কোশ্চেনগুলো হবে এটা এমন হলো কেন, এটা ওই রকম হলো না কেন, সংজ্ঞা অনুযায়ী এটা এরকম হওয়ার কথা, এরকম কোশ্চেন হবে। তখন আমার ভালো লাগবে যে আপনি ব্যাপারটা নিয়ে ঘাটছেন, ঠিক আছে? সো আমরা যে ব্যাপারটা বুঝতে পারছি সেটা হচ্ছে কি, আপনারা ক্লাস ভালো করে এখনও দেখেন নাই, অনেকেই আছেন ভালো করে আপনি পড়েন নাই বা ভালো করে দেখেন নাই, কোর্স প্ল্যান বা কোর্সে যে ব্যাপারগুলো আছে সেগুলো এখনও ঘাটেন নাই। ওকে, সো খেয়াল করুন, আমরা আগের ক্লাসের কোথাও কোনো কোশ্চেনগুলো যেরকম হওয়ার কথা সেরকম হয়নি। কোশ্চেনগুলো যেরকম হওয়ার কথা ওইরকম হয়নি, ঠিক আছে? আপনি আমাকে কিভাবে কোশ্চেন করেন? আপনাদের তো আমি বলি নাই যে শুধু এখানেই কোশ্চেন করবেন। আপনি তো সারাক্ষণ বাসায় বসে থাকেন না? আপনি সারাক্ষণ বসে থাকেন, যখনই আপনি পিডিএফ ফাইলটা পড়তেছেন, ধরেন আপনার এখানে একটা কোশ্চেন অ্যারাইজ হয়েছে, তখন আপনি কি করতে পারেন? স্ক্রিনশট মেরে আমাদের ফেসবুক যে সিক্রেট গ্রুপ আছে আপনাদের, সেখানে আপনি কোশ্চেনটা করে দেন, সাথে সাথে ওখানেই কোশ্চেনটা করে দেন, ঠিক না? পিডিএফে আপনি পড়তেছেন না, আপনাকে পিডিএফ দিচ্ছি, এখন আমি যদি পিডিএফ দেওয়া বন্ধ করে দিই তখন আবার কি করবেন? পিডিএফ কই বলবেন। পিডিএফ দিচ্ছি, লাইভ ক্লাস দিচ্ছি, আপনি যদি তাল মিলাতে না পারেন, একটা কোর্সে আপনি এসেছেন, আপনি কি চান এখান থেকে? আপনি চান যে এখান থেকে আপনি বেসিক থেকে শুরু করে একদম প্রো লেভেলে যেতে চান। আপনার টার্গেট কি? আপনি একদম প্রো লেভেলে যাবেন, প্রো লেভেল যেটাকে বলা হয়, একদম পত্রিকায় যে জটিল কুটিল বাক্যগুলো দেখা যায় সেগুলোতে আমরা যখন যাব, 6 ফেজে আমরা সেখানে যাব। সো 6 ফেজে আমরা যদি সেখানে যাই, আপনাকে তো তাল মিলিয়ে আসতে হবে, ঠিক আছে? তাল মিলিয়ে আপনি আগের যে ক্লাসগুলো আছে এগুলো বুঝতে পেরেছেন, শিখেছেন, ঘেটেছেন, সেখানে কোনো প্রবলেম থাকলে, বুঝতে অসুবিধা হলে সেটা অবশ্যই আমি আপনাদের রেসপন্স করব। আর সেটার জন্য তো অনেকগুলো অপশান আছে। কই আমাদের ফেসবুক গ্রুপে তো একজনও একটা কোশ্চেন করেন নাই, ফেসবুক গ্রুপ সিক্রেট গ্রুপে তো কেউ পোস্ট করেন নাই যে আমি এই লাইনটা বুঝি নাই, আমি ওই ব্যাপারটা বুঝি নাই, এই ধরনের কোনো কোশ্চেন আমি দেখি নাই। তার মানে আপনারা ঘাটেন না, আপনারা পড়েন না, ঠিক আছে? এখন আপনারা যদি না পড়েন সেটা আমি পড়িয়ে দিতে পারবো না, আমি বুঝাতে পারবো যে টপিক্সের উপর কোনো কোশ্চেন হবে সেই কোশ্চেনের মধ্যে আমি বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো। কিন্তু যদি না পড়েন, আপনি যদি কোশ্চেনই না করতে পারেন, আপনি যদি মাথায় না ঘাটান, সেক্ষেত্রে কোনো লাভ হবে না। কোর্স করে যে কোর্সই আপনি করেন, সারা জীবন কোর্স করেছেন ইংলিশের উপর, এখন করতেছেন, আরও ভবিষ্যতে আরও অনেক কোর্স করতে হবে। যদি ভালো করে খাটেন, সিরিয়াস হন, তাহলে একটা কোর্স থেকেই আপনার ইংলিশের ঝামেলা মাথা থেকে বাদ দিতে পারবেন। ওকে, অনেকে বলছেন স্যার বুঝছি, আজ থেকে ব্যাপক পর্ব
আজ আমি প্রথম ক্লাস করতেছি স্যার, প্লিজ টিচ অ্যাকর্ডিং টু ইউর টিচিং প্যাটার্ন। ওকে, সো আমরা ধরে নিচ্ছি কিছু কিছু স্টুডেন্ট হয়তো পড়াশোনা করতে পারেন নাই, নেক্সট থেকে আশা করি ভালো করে করবেন, ঠিকঠাক মতো করবেন। তো আমরা আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব ভাবছিলাম একের জি, আমরা একের জিতে যাচ্ছি না, আমরা একটু প্রিভিয়াস ক্লাসের ব্যাপারগুলো একটু দেখাচ্ছি। আমরা একের জি ক্লাসটা আমরা নেক্সট ক্লাসে শুরু করব, ঠিক আছে? সো আজকে আমরা একটু জাস্ট যে ব্যাপারগুলোতে খটকা লেগেছে সেই ব্যাপারগুলো আপনাদেরকে শিখিয়ে দেই। যেমন আমরা বলছিলাম ডিফাইনিং এবং নন ডিফাইনিং, এটাতে আমরা একটু আলোচনা করি। ডিফাইনিং ভার্সাস নন ডিফাইনিং ক্লজ আসলে কি বোঝায়? ডিফাইনিং ভার্সাস নন ডিফাইনিং এর ব্যাপারটা আমরা একটু বুঝিয়ে দিই, ঠিক আছে? ডিফাইনিং এবং নন ডিফাইনিং হচ্ছে যে আমরা ক্লজ মেকিং করা শিখেছি আশা করি। রিলেটিভ প্রোনাউন দিয়ে কীভাবে আমরা ক্লজ মেকিং করব এই ব্যাপারটা আশা করি সবাই বুঝেছেন। এখন আমরা আসছি ডিফাইনিং এবং নন ডিফাইনিং এর ব্যাপারটা। ডিফাইনিং এবং নন ডিফাইনিং বুঝতে হলে আপনাকে দুইটা বিষয় বুঝতে হবে। একটা হচ্ছে কি, আমরা যে রিলেটিভ ক্লজগুলো মেকিং করি, যে রিলেটিভ ক্লজটা আমরা মেকিং করেছি সেই ক্লজটা কি গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? প্রভাব আছে কি না, কি দেখবেন, একটার উপর আরেকটার প্রভাব আছে কি না। প্রভাব আছে কি না, ঠিক আছে? তো একটা জিনিস বোঝানোর জন্য আমরা একটু সংক্ষেপে বুঝাই, যদি বুঝাইতে পারি তাহলে একের জি ক্লাসে যাব। প্রভাব আছে কিনা, একটা ক্লজের উপর আরেকটা ক্লজের প্রভাব আছে কিনা এটা আপনাকে বুঝতে হবে, যে প্রভাব আছে কিনা, একটা ক্লজের উপর আরেকটা ক্লজের প্রভাব আছে কিনা, এটা একটা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমরা যে অ্যান্টিসিডেন্টটা নেই, রিলেটিভ ক্লজ মেকিং করতে গেলে যে অ্যান্টিসিডেন্টটা আমরা টার্গেট করে কথা বলি, যে অ্যান্টিসিডেন্টকে টার্গেট করে কথা বলি, সেই অ্যান্টিসিডেন্টটাকে আলাদা করে কিনা, একাধিক ব্যক্তি বস্তু থেকে আলাদা করে কিনা, কিসে থেকে, একাধিক ব্যক্তি বস্তু বা সমগোত্রীয় শ্রেণী থেকে ওই অ্যান্টিসিডেন্টটাকে আলাদা করে কিনা, ঠিক আছে? যদি করে, যদি হয়, যদি এই দুটা প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে সেটা ডিফাইনিং, তাহলে সেটা কি ডিফাইনিং, এবং সেটাতে কোনো কমার দরকার নেই, নো কমা, সেই ক্লজটি লিখতে গেলে কোনো কমার দরকার নেই। আর যদি এটার ক্ষেত্রে আপনার না হয়, আনসার যদি হয় না, তাহলে কি করবেন, তাহলে আনসার না হলে আপনি এখানে কি করবেন, কমা ইউজ করবেন, কমা। ওকে, আনসার যদি না হয়, যে প্রভাব আছে না প্রভাব নাই, তাহলে না, প্রভাব না থাকলে কমা। অ্যান্টিসিডেন্টকে আলাদা করে কিনা, সমগোত্রীয় শ্রেণী থেকে অ্যান্টিসিডেন্ট, মনে করেন একাধিক অ্যান্টিসিডেন্ট থেকে একটা স্পেসিফিক অ্যান্টিসিডেন্টকে টার্গেট করে কথা বললে সেখানে আপনার কমা হবে, ঠিক আছে? সো এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। আমরা আগের ক্লাস, সেই সাথে পিডিএফ খুব সুন্দর করে সব কিছু, দেখুন আমার কোর্সের সব কিছু গুছানো। একটা স্টুডেন্ট যদি প্রথম থেকে শেষ পর্যন্ত যায়, তার মানে সে প্রথম থেকে শেষ পর্যন্ত গেলে আমি যেভাবে ইংলিশটা শিখেছি সে সেভাবেই ইংলিশটা পাচ্ছে, সেভাবেই ইংলিশটা নিতে পারবে। সিরিয়াস হন, যারা আমার এখানে কোনো টার্গেট নেই আপনাদেরকে কোনো মানে কথা বলে আপনাদেরকে রাগানো কিংবা আপনাদেরকে মানে হেলা করা, অবহেলা করা বা অপমান করার আমার কোনো টার্গেট নেই। আমার টার্গেট হচ্ছে আপনাদের শেখানো, আপনারা যাতে ভালো করে শিখতে পারেন। ভালো করে আজকে শিখলে কালকে আপনি আমার কথা বলবেন যে না, ও ভালো পড়ায়, স্যার ভালো পড়িয়েছে, অনেক শিখেছি, কৃতজ্ঞতা প্রকাশ করবেন একটা সময় যে অনেক কিছু শিখেছেন। এটা অনেক বড় একটা কোর্স, অনেক বড় একটা জার্নি। কারণ আপনি ইংলিশ শিখতে চাচ্ছেন, আপনি কিন্তু এরকম না যে ইংলিশের একটু শিখলেই হলো, কোনো রকম শিখলেই হলো, এরকম হলে ভিন্ন কথা। আপনি পুরো ইংলিশটা শিখতে চাচ্ছেন, আপনার মাথায় রাখবেন পুরো ইংলিশটা শিখতে চাচ্ছেন। এটা অন্যান্য কোর্সের মতো, ডিপার্টমেন্টের কোর্সের মতো এই কোর্সটাও খুব গুরুত্বপূর্ণ একটা কোর্স। তা আমরা একটা উদাহরণ দিই, একটা উদাহরণ দিলে ব্যাপারটা বুঝবেন। যেমন ধরেন আমি একটা সেন্টেন্স লিখলাম, চিলড্রেন আর আনকমন, চিলড্রেন আর আনকমন, এই একটা উদাহরণ থেকে ব্যাপারটা বোঝা যায়, একটা উদাহরণ থেকে, ঠিক আছে? চিলড্রেন আর আনকমন, চিলড্রেন আর
আনকমন, এই একটা সেন্টেন্স আমি লিখলাম। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আমি শিশুদেরকে আনকমন বলছি, আমি শিশুদের আনকমন বলছি। কিন্তু ব্যাপারটা দেখুন, শিশুদের আনকমন ব্যাপারটা একটা ব্যাপার, কিন্তু আমি যদি মাঝখানে একটা ক্লজ অ্যাড করি, এটাকে যদি একটু স্পেস করে, দেখুন এটাকে আমি একটু স্পেস করে দিচ্ছি, একটু সরিয়ে দিচ্ছি, সরিয়ে দিলাম। এরপর আমি এখানে একটা ক্লজ আনবো, বললাম কি এখানে যে ক্লজটা আনবো সেটা হচ্ছে যে হু হেট চকলেট। দেখুন আমি যে ক্লজটা এখানে অ্যাড করেছি এটাকে কি বলা হয়, রিলেটিভ ক্লজ বলা হয়, হু হেট চকলেট। এখন দেখুন এই ক্লজটা কি করতেছে, আপনার এই অ্যান্টিসিডেন্টকে আলাদা করছে কিনা। দেখুন দুই নম্বর পয়েন্টটা দেখুন, অ্যান্টিসিডেন্টকে আলাদা করে। আমি দেখুন আমি প্রথম যে ক্লজটা ছিল চিলড্রেন আর আনকমন, শিশুরা আনকমন, কিন্তু আমার কথা এটা না, আমার কথা হচ্ছে কি হু হেট চকলেট, কেবল ওই শিশুরা কি আনকমন, আমি কিন্তু সকল শিশুকে আনকমন বলি নাই। চিলড্রেন আর আনকমন আমি বলি নাই সকল শিশু আনকমন, আমি বলছি কি হু হেট চকলেট, যারা চকলেট ঘৃণা করে তারাও আনকমন, কারণ শিশু মানেই কি চকলেট পছন্দ করবে। এখন যারা চকলেট অপছন্দ করে, যারা চকলেট ঘৃণা করে তারা আনকমন। তাহলে আমার মেইন কথা, আমার মূল কথা হচ্ছে যেসব শিশুরা চকলেট ঘৃণা করে তারা আনকমন। এখন মূল কথা, শিশুদের মধ্যে দেখুন যেসব শিশুরা, তার শিশুদের মধ্যে শিশুদের কি আলাদা করা হচ্ছে না, অ্যান্টিসিডেন্টকে কি আলাদা করছে কিনা, শিশুদের মধ্যে যারা চকলেট ঘৃণা করে কেবল তারা আনকমন, তার মানে শিশু সকল শিশুদের মধ্যে স্পেসিফিক আলাদা করে একটা শিশুকে বলছে। 2 নম্বর পয়েন্টটা ছিল যে প্রভাব আছে কিনা। দেখুন প্রভাব আছে কিনা সেটা বুঝবেন কিভাবে, সেটা বোঝার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে ক্লজটা আছে মনে করেন ওটাকে আপনি উঠায় ফেললেন, তাহলে বুঝবেন প্রভাব আছে কিনা। দেখুন আমি এটাকে মনে করেন উঠায় ফেললাম, এখন আমি যখন উঠায় ফেলছি তখন আমাদের ক্লজটা কি হচ্ছে, যে ক্লজটা আছে সেটা এখন কি বোঝাচ্ছে, আপনি যদি শিশুদের হু হেট চকলেটটা না দেন তাহলে হচ্ছে কি চিলড্রেন আর আনকমন। কিন্তু দেখুন আমি কিন্তু কথাটা এটা বলি নাই যে শিশুরা আনকমন, তার মানে এই ক্লজটার কি একটা প্রভাব আছে না, কারণ এই ক্লজটা না হলে পুরো অর্থটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি পৃথিবীর সকল শিশুকে আনকমন বলি নাই, আমি বলছি যে সকল শিশুরা, এই যে এই ক্লজটা খুবই গুরুত্বপূর্ণ এখানে, তার মানে এই ক্লজটা যখন গুরুত্বপূর্ণ হবে তখন আপনি এখানে কোনো কমা দিতে পারবেন না, এখানে কোনো কমা হবে না। ওকে, ব্যাপারটা আমি আশা করি বুঝাতে পেরেছি। কিন্তু যদি এইরকম না হয়, বিপরীতটা হয়, তাহলে সেখানে অবশ্যই আপনি কমা ইউজ করবেন। ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এখন দেখুন আমরা এবার নন ডিফাইনিংয়ের একটা উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা আরও সহজে বুঝে যাবেন। ওকে, দেখুন আমরা একটা উদাহরণ দিচ্ছি। শেখ মুজিব, শেখ মুজিব, শেখ মুজিবকে তো সবাই চিনেন নাকি। এখন শেখ মুজিব সম্পর্কে আমরা একটা ক্লজ লিখতেছি, দেখুন। আচ্ছা, প্রথম সেন্টেন্সটা আমরা শেখ মুজিবকে নিয়ে লিখতেছি, শেখ মুজিব died in 1975। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ক্লজ। এখন দেখুন এই ক্লজটাকে আপনি চিনেন কিনা, এই ক্লজটাকে আমরা যদি এখানে আমরা যদি একটা কি করি, এই যে পুরোটা একটা ক্লজ, একটা সেন্টেন্স, আমরা এই সেন্টেন্সটাকে একদম কি করব, একটা ক্লজ দিয়ে একটু মডিফাই করব।
সেপারেট করলাম। এবার আমরা একটা ক্লজ নিচ্ছি। ধরেন ক্লজটি লিখলাম যে শেখ মুজিব, আর একটু দূরে নেই, শেখ মুজিব হু ইজ the father of দেখুন এখন দেখুন তো হু ইজ দ্য ফাদার অফ বাংলাদেশ, এই ক্লজের কি এখানে কোনো গুরুত্ব আছে? দেখুন তো শেখ মুজিব শব্দটা যখন আপনি উচ্চারণ করেন তখন মানে আমরা একটা জিনিস অটো বুঝে যাই যে শেখ মুজিব কে, ঠিক না? শেখ মুজিব যে বঙ্গবন্ধু, আমাদের বাংলাদেশের জনক বলা হয় শেখ মুজিবকে, এই ইনফরমেশনটা শেখ মুজিবকে আলাদা করে না। শেখ মুজিব বাংলাদেশে একজনই আছে। আমরা যখন বলি শেখ মুজিব, আরেকটা শব্দ আপনি অ্যাড করে দেবেন, বঙ্গবন্ধু শেখ মুজিব বলতে পারেন। বঙ্গবন্ধু শেখ মুজিব যদি আপনি বলেন, তাহলে তাকে পরিচয় করে দেওয়ার জন্য কিংবা তাকে আলাদা করার জন্য, তাকে আলাদাভাবে স্পেসিফাই করার জন্য এই ক্লজটা এখানে কি না, আবশ্যক না, ঠিক না? পৃথিবীতে বাংলাদেশে অত শত মানে অনেকগুলো শেখ মুজিব আছে, আপনাকে এই ক্লজটা বলে তাকে আলাদা করে পরিচয় করাতে হবে এরকম না। আপনি এটা দিচ্ছেন, এটা কি একটা ইনফরমেশন, এটা এক্সট্রা একটা ইনফরমেশন, বাট এটা কি না অনেকগুলো শেখ মুজিব থেকে যে আরেকটা শেখ মুজিবকে আলাদা করছেন যিনি আমাদের বাংলাদেশের জনক, এই রকম সেন্স থেকে কিন্তু আপনি না। তার মানে এটা কি আলাদা করছে না, এটা আলাদা করছে না। শেখ মুজিবকে সবাই আমরা চিনি, বঙ্গবন্ধু শেখ মুজিবকে সবাই আমরা চিনি, আলাদা করছে না। আর দ্বিতীয়টা হচ্ছে যে এই যে ক্লজটা আপনি লিখেছেন, এই ক্লজটা কি করে কিনা, দ্বিতীয়টা হচ্ছে এই ক্লজটার কোনো প্রভাব আছে কিনা। দেখুন তো এই ক্লজটা যদি আমি এখানে না দিই তাহলে কি হতো, না দিলেও শেখ মুজিব ডাইড ইন 1975, শেখ মুজিব 1975 সালে মারা গেছিল। এখন এই ক্লজের কি কোনো ভূমিকা আছে? এই ক্লজ না থাকলে শেখ মুজিব কি মরতো না? বা এই ক্লজের এমন কি কোনো ভূমিকা আছে বা যেটা প্রভাব আছে বলা যায়, ওতপ্রোতভাবে জড়িয়ে যায়, এরকম কোনো প্রভাব এটার মধ্যে নেই। এই ক্লজটা শুধু জাস্ট শেখ মুজিব সম্পর্কে একটা তথ্য দিচ্ছি, হয়তো অনেকেই জানে না, সে কারণে আমরা একটা তথ্য দিয়ে রাখছি, হু ইজ দ্য ফাদার অফ বাংলাদেশ বা বেঙ্গলি নেশন বলতে পারেন। সেখানে একটা কমা দিচ্ছি, আমাকে এখানে একটা কমা দিয়ে এই ক্লজটাকে সেপারেট করে দিতে হবে, জাস্ট এই জন্য যে এই ক্লজটা আমাদের এখানে গুরুত্বপূর্ণ না। এই ক্লজটা শেখ মুজিবকে অনেকগুলো শেখ মুজিব থেকে আলাদা করছে না, ঠিক আছে? সো এই ব্যাপারটা আশা করি আমি আপনাকে বুঝাতে পেরেছি। এই ছিল আমাদের ডিফাইনিং এবং নন ডিফাইনিং ক্লজ বুঝার একটা উপায়, যে আপনি কিভাবে কখন ডিফাইনিং এবং নন ডিফাইনিং ক্লজগুলোকে বুঝবেন এবং নিজে কখন লিখবেন। এই ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলবেন। না বুঝতে পারলেও বলবেন, বুঝতে পারলেও বলবেন। ওকে, আরেকটা উদাহরণ চাচ্ছেন, দেখুন আমরা আরেকটা উদাহরণ নিয়ে আসছি। এখানে দেখুন আমরা দুটি ক্লজ লিখেছি, ডিফাইনিং এবং নন ডিফাইনিং এর ব্যাপারটা কখনো কখনো আপনার সেন্টেন্সের উপর ডিপেন্ড করে আপনি কিভাবে লিখছেন, ঠিক আছে? সেই ব্যাপারটাতে আমরা যেখানে কনফিউশন লাগতে পারে সেই জায়গায় আসছি। দেখুন এই জায়গায় আসছি আমরা, এখানে একটা সেন্টেন্স লিখেছি, সেম সেন্টেন্স, দেখুন এখানে একটা সেন্টেন্স লিখেছি, ভালো করে খেয়াল করেন, হিজ ব্রাদার হু ওয়ার্কস অ্যাট দ্য সুপার মার্কেট ইজ আ ফ্রেন্ড অফ মাইন। আবার এখানে দেখুন হিজ ব্রাদার হু ওয়ার্কস অ্যাট দ্য সুপার মার্কেট ইজ আ ফ্রেন্ড অফ মাইন। এখানে আমরা দুটি ক্লজ লিখেছি, আপনাকে বলতে হবে এই ক্লজে এই এখানে কমা আছে, এখানে একটা কমা, এখানে একটা কমা, এখানে আবার কমা নাই। এখন এই দুইটার মানে কি আপনাকে বলতে হবে।
এটা ধরেন 1 নাম্বার ক্লজ, 1 নাম্বার সেন্টেন্স, এটা হচ্ছে 2 নাম্বার সেন্টেন্স। আপনি জাস্ট অ্যাপ্লাই করবেন, এই মাত্র যেগুলো আমরা শিখালাম সেগুলো অ্যাপ্লাই করবেন। এখানে কমা হয় নাই, তার মানে কি এই ক্লজটাকে গুরুত্বপূর্ণ। এখন গুরুত্বপূর্ণ হলে কি কি হয়, এই ক্লজটা গুরুত্বপূর্ণ হলে কি কি হয়, তার মানে এই ক্লজটা গুরুত্বপূর্ণ আর এই ক্লজটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলে এটা ডিফাইনিং হয়, আর ডিফাইনিং হলে কি হয়, অ্যান্টিসিডেন্টকে আলাদা করে। অ্যান্টিসিডেন্টকে কি করে, সমগোত্রীয় শ্রেণী থেকে আলাদা করে। তার মানে এখানে হিজ ব্রাদার হু ওয়ার্কস অ্যাট দ্য সুপার মার্কেট ইজ আ ফ্রেন্ড অফ মাইন। এখানে খেয়াল করুন, এখানে এই ক্লজটার যেহেতু এখানে আমরা কি মনে করেন আপনি বইয়ে পাইছেন এরকম, এখানে কমা নাই, এখানে কমা আছে, তাহলে কমা থাকলে একটা সেন্স, কমা না থাকলে আপনার আরেকটা সেন্স। এখন যেহেতু কমা নাই, তার মানে আপনাকে বুঝতে হবে যে এখানে আসলে তার ভাই কি এখানে অনেকগুলো ভাই, যেহেতু কমা নেই, অনেকগুলো ভাই, একটা যেটা কিনা সুপার মার্কেটে কাজ করে সে আমার বন্ধু হয়। আর এখানে যেহেতু কমা দিয়েছে, তার মানে কি, এখানে যেহেতু কমা আছে তার মানে বুঝতে হবে যে তার মানে তার ভাই একটাই, আলাদা করার দরকার নাই, ঠিক আছে। কারণ এই জন্য কমা না থাকলে মনে করবেন আলাদা করতেছে, অনেকগুলো ভাই থেকে আলাদা করতেছে। যেমন এখানে অনেকগুলো ভাই থেকে যে ভাইটা তোমার সুপার মার্কেটে কাজ করে সে হচ্ছে আমার বন্ধু। আর এখানে বলবেন কি, হিজ ব্রাদার হু ওয়ার্কস অ্যাট দ্য সুপার মার্কেট ইজ এ ফ্রেন্ড অফ মাইন, এটা হচ্ছে কি তার ভাই আমার বন্ধু, তার ভাই আমার বন্ধু যে কিনা সুপার মার্কেটে কাজ করে। দেখুন এই দুইটা কথার মধ্যে একটু পার্থক্য করার চেষ্টা করবেন। ধরেন আমি বললাম তার ভাই যে কিনা সুপার মার্কেটে কাজ করে, সে আমার বন্ধু। তার মানে তার ভাই আমার বন্ধু, তার ভাই আমার বন্ধু, তার মানে তার ভাই এখানে একজন, আমি বলি নাই, ঠিক আছে। এটাকে আমরা যেহেতু নন ডিফাইনিং করেছি সে কারণে আপনাকে বুঝতে হবে যে তার ভাইকে আলাদা করে, ক্লজটার এখানে কোনো গুরুত্ব নেই, অতিরিক্ত ইনফরমেশন দিচ্ছি। আর এখানে আপনি যদি বলেন, এখানে বলতে হবে, এখানে অনুবাদটা হবে কীরকম, এখানে হবে এরকম, তার যে ভাই, তার যে ভাইটি, তার যে ভাই অথবা তার যে ভাইটি সুপার মার্কেটে কাজ করে, সুপার মার্কেটে কাজ করে, সে আমার ভাই, সে আমার বন্ধু। তাহলে দেখুন বাংলা সেন্টেন্সের মধ্যে এখানে বলছি তার যে ভাইটি সুপার মার্কেটে কাজ করে সে আমার বন্ধু, তার মানে কি তার অনেকগুলো ভাই আছে, যে ভাইটা সুপার মার্কেটে কাজ করে, তার মানে সুপার মার্কেটে কাজ করে ব্যাপারটা কি এখানে গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এটা না থাকলে তার ভাই আমার বন্ধু ব্যাপারটা আপনার ক্লিয়ার হবে না। আমি দেখুন দুটো কথা, আপনি একজন যদি এইভাবে বলে যে তার যে ভাইটা সুপার মার্কেটে কাজ করে সেই ভাইটা আমার বন্ধু হয়, তার মানে কি, এই কথা থেকে আপনি কি বুঝবেন, এই কথা থেকে অবশ্যই আপনি বুঝবেন তার অনেকগুলো ভাই আছে, যেটা সুপার মার্কেটে কাজ করে সেটা আমার বন্ধু হয়। তার মানে এই ক্লজের মধ্যে এই যে সুপার মার্কেটে কাজ করে, এই সুপার মার্কেটে কাজ করে যে ক্লজটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা না বললে তার কোন ভাই আপনার বন্ধু হয় এটা বুঝাই যাবে না, ঠিক না। এই কারণে এটা আপনি কমা দেয়নি। বাট এখানে আসেন, এখানে যে কমা দিয়েছি এর মানে হচ্ছে তার মনে করেন একটা ভাই আছে, তার একটা ভাই আছে, সেক্ষেত্রে আমরা কি বলবো, আপনিও জানেন তার যে একটা ভাই আছে, তার ভাই আমার বন্ধু হয়। এক্ষেত্রে আমরা কথাটা এরকমভাবে বলছি, তার ভাই আমার বন্ধু হয়, সে সুপার মার্কেটে কাজ করে। দেখুন এইভাবে আমরা বলি না, হুবহু বাংলা আমরা এইভাবে বলি, ইংরেজরা এইভাবে বলে, আমরা থেমে থেমে বলি তার ভাই সুপার মার্কেটে কাজ করে, তার ভাই সুপার মার্কেটে কাজ করে, আর সে তার ভাই, প্রথমে বলবেন তার ভাই আমার বন্ধু হয় আর সে সুপার মার্কেটে কাজ করে। দেখুন এই কথার মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে যে তার ভাই আসলে একটা, তার ভাই সুপার মার্কেটে কাজ করে, তার ভাই আমার বন্ধু হয়, এই ধরনের কথা আমরা বলি না। তার ক্ষেত্রে এই ক্ষেত্রে কি একটাই আছে, কিন্তু আমি যদি এইভাবে বলি, এইভাবে যদি কমা ছাড়া বলি তখন অনুবাদটা চেঞ্জ হয়ে যাবে, বলবেন তার যে ভাই সুপার মার্কেটে কাজ করে সেই ভাই আমার বন্ধু। তার মানে আপনি যখন এইভাবে বলবেন কথাটা তখন কি, তখন বোঝাই যাচ্ছে তার যে ভাই সুপার মার্কেটে কাজ করে সে আমার বন্ধু, তার মানে তার ভাই এখানে অনেকগুলো।
আমি দেখুন বুঝাতে পেরেছি কিনা একটু বলবেন। এই দুটা ক্লজ কমা দেয়া না দেওয়ার উপর কতটা ডিফারেন্ট, কতটা ভিন্ন টপিকস, কতটা ভিন্ন কনটেক্সটে চলে যায়, সেই ব্যাপারটা ফিল করতে হবে। আর যখন আপনি এই দুটা জিনিস হচ্ছে কি আপনার হাতে, যদি আপনার পরিস্থিতি এরকম হয় যে তার ভাই একজন, তখন আপনি কমা দিয়ে লিখবেন। আর যদি এরকম হয় যে তার ভাই অনেকগুলো, সেখানে যে ভাইটা সুপার মার্কেটে কাজ করে তাকে আলাদা করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, শনাক্ত করতে হবে, মানে সমগোত্রীয় শ্রেণী থেকে আলাদা করে দেখাতে হবে, তখন আপনি কমা ছাড়া লিখবেন। ব্যাপারটা আমি বুঝাতে পেরেছি, আমাকে বলবেন। না বুঝতে পারলে আমি আরও একটা উদাহরণ দেব। ওকে, অনেকে বুঝতে পেরেছেন। বিমল পল ভাই বলেছেন স্যার সাবজেক্টের অতিরিক্ত ইনফরমেশন দিলে সেটা কমা দিয়ে আবদ্ধ করতে হবে, তাই না স্যার? হ্যাঁ, অতিরিক্ত তথ্য যেটা আমার দরকার নাই, মানে ওই ক্লজে দরকার নাই, ওতপ্রোতভাবে জড়িত না, প্রভাবিত করে না, যেটা প্রভাবিত করে না। যেমন এইখানে মনে করেন একজন লোকের অনেকগুলো ভাই থাকলে আপনাকে অবশ্যই এখানে বলে দিতে হবে যে যে লোকটা সুপার মার্কেটে কাজ করে সেটা আমার বন্ধু, অবশ্যই বলে দিতে হবে, কারণ এখানে অনেকগুলো ভাই আছে। বুঝেন না এই ব্যাপারটা? ওকে, অনেকে বুঝে গেছেন। সো আমরা টপিক চেঞ্জ করতে পারি নাকি? বলেন, যারা যারা ভাই এখানে যারা আসছেন, যদি সত্যিকারের শেখার আগ্রহ থাকে, এখানে অনেকগুলো অপশন আছে। আমাদের সম্পূর্ণ কোর্সের উপর যা পড়াচ্ছি তার উপরে আমি আপনাকে পিডিএফ দিচ্ছি, প্রত্যেকটা টপিক্সের উপর পিডিএফ আছে। আপনি বাসায় পিডিএফটা একটু পড়েন, ঘাটেন। যখন আপনার মনের মধ্যে কোনো কোশ্চেন আসবে, যখনই আসে তখনই আপনি ফেসবুক গ্রুপে লিখে সুন্দর করে পোস্ট করেন যে ভাই এটা বুঝি নাই, স্ক্রিনশট মারেন। আমি যে আমার পিডিএফ থেকে স্ক্রিনশট মারেন যে এখানে এটা হলো কেন, ওখানে ওটা হলো না কেন, এই ধরনের যত কোশ্চেন আছে আপনি আমাদের ফেসবুক গ্রুপে করে দেন, ঠিক আছে? ফেসবুক গ্রুপে করে দেন, আমি ফেসবুক গ্রুপ থেকে আপনাদের ওখানে কমেন্টে করব রিপ্লাই, অথবা যদি প্রয়োজন হয় অতিরিক্ত ভিডিও আপলোড করে আপনার প্রশ্নের উত্তর দিব। কিন্তু একটা কথা, সেটা হচ্ছে কি আপনার মনের ভিতরে পরিশ্রমের একটা গন্ধ পাইতে হবে, গন্ধ আসতে হবে। আপনি যে পরিশ্রম করতেছেন, আপনি যে পিডিএফ পড়তেছেন, আপনি যে ক্লাস দেখতেছেন, সেটার একটা প্রমাণ থাকা চাই। আপনি বলবেন না যে এই টপিকস বুঝি নাই, আপনি সরাসরি এসে যদি বলেন এই লাইন বুঝি নাই, তাহলে এটা আসলে বোঝা যাচ্ছে যে আপনি আসলে ওই টপিকস টাচই করেন নাই। আপনি টপিকস টাচ করলে আপনার কোশ্চেন হবে এরকম যে ভাইয়া আপনি পিডিএফ এরকম বলছেন, সংজ্ঞা এরকম বলছেন, হ্যাঁ ক্লাসে এরকম বলছেন, তো এখানে এরকম হচ্ছে কেন? এই কোশ্চেন দেখলে আমি খুব খুশি হব এবং আমি আপনার কোশ্চেনের উত্তর দেব খুব সুন্দর করে। ওকে, এই ব্যাপারটা আশা করি বুঝে গেছেন। আমরা আগের ক্লাসে আরও একটা টপিকস নিয়ে আলোচনা করেছিলাম, এমবেডেড কোশ্চেন এবং ফিউজ রিলেটিভ কোশ্চেন, ফিউজ রিলেটিভ ক্লজ। এই দুটা বিষয় বুঝেছেন কিনা একটু জানাবেন। এমবেডেডের ব্যাপারটা বুঝেছেন কিনা একটু দ্রুত জানাবেন ভাই। এমবেডেড আর একটা হচ্ছে কি ফিউজড রিলেটিভ ক্লজ, এই দুটো টপিকস নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এমবেডেড কোশ্চেন হচ্ছে কি, যে যখন কোনো কোশ্চেনকে আমরা অন্য একটা ক্লজের মধ্যে প্রবেশ করাই তখন সেই কোশ্চেনটা এমবেডেড হয়ে যায়। আর ফিউজ রিলেটিভ ক্লজ হচ্ছে যখন কোনো রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট থাকে না, অ্যান্টিসিডেন্ট বিহীন হয়, তখন সেই রিলেটিভ প্রোনাউনকে বলা হয় ফিউজড রিলেটিভ প্রোনাউন। একটা রিলেটিভ প্রোনাউন আছে যেটা আপনার সবসময় ফিউজড, আর কিছু কিছু আছে যেগুলো আপনার ফিউজড হয়। আপনার ইচ্ছা, হুকে আপনি ফিউজড করে লিখতে পারেন, আবার কি আপনি চাইলে একটা অ্যান্টিসিডেন্ট নিয়েও করতে পারেন, এই ধরনের ব্যাপারগুলো। এমবেডেডটা আবার করলে ভালো হয়, দেখুন একজন বলেছেন এমবেডেডটা আবার করলে ভালো হয়। ওকে, সো যারা করলে ভালো হয় না তাদেরও কমেন্ট দেখতে চাই। এখন আপনি কমেন্ট করতেছেন না, এখন যে বলছে করলে ভালো হয় তাকেই তো প্রায়োরিটি দিতে হচ্ছে, ঠিক না? সো আমাকে তাকেই প্রায়োরিটি দিয়ে কোশ্চেন বুঝাতে হবে, যেহেতু আপনারা যাদের দরকার পড়ে না তারাও তো বলতে হবে যে না দরকার নাই, প্রায়োরিটি আমাকে দেখতে হবে। যাই হোক, একজন বলছেন বুঝেন না, আমি এমবেডেড কোশ্চেনটা বুঝাচ্ছি। ধরেন আমি একটা কোশ্চেন করলাম যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা একটা কোশ্চেন না? আমরা আপনাকে কোশ্চেনের প্যাটার্ন শিখিয়েছি,
কিভাবে আপনি কোশ্চেন করবেন। প্রথমে বলেছিলাম ইয়েস নো কোশ্চেন করবেন। ইয়েস নো করতে গেলে যদি আপনি অক্সিলারি ভার্ব না পান তাহলে সেক্ষেত্রে ডু এনে কোশ্চেন করবেন, তাহলে সেটা ইয়েস নো কোশ্চেন হবে। ইয়েস নো কোশ্চেন করা হলে তার পূর্বে আপনি একটা WH ওয়ার্ড বসাবেন, আর WH ওয়ার্ড যখন বসাবেন তখন সেটা আপনার WH কোশ্চেন হয়ে যাবে। তো এটা একটা মিনি কোশ্চেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, এটা একটা WH কোশ্চেন। এখন এই কোশ্চেনটাকে যদি আপনি অন্য একটা কোশ্চেনের ভিতরে খুচিত করতে চান, অন্য একটা সেন্টেন্সের মধ্যে অ্যাড করে দিতে চান, তাহলে সেটাকে এমবেডেড কোশ্চেন বলা হবে। যেমন ধরেন আমি বললাম আই ওয়ান্ট টু নো, আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই, আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই, কি জানতে চাই সেটা আপনি এমবেডেড করে দিতে যাচ্ছেন। এই যে কোশ্চেনটা না, এটা আমি জানতে চাই, এই কোশ্চেনটাকে আপনি ধরেন এখন ওই এই যে ক্লজটা আছে না, এই ক্লজের সাথে বড় করে দিবেন স্যার ক্লজটাকে, ঠিক আছে, একসাথে একটা সেন্টেন্স বানাবেন, ঠিক আছে। আপনি চাচ্ছেন না দুইটা সেন্টেন্স বানাতে, আপনি একটা সেন্টেন্স বানাতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে আমরা যে প্যাটার্নটা ফলো করি, এই কোশ্চেনটা আমরা এখানে নিয়ে আসছি। যখন আপনি এরকম কোনো কোশ্চেনকে অন্য একটা ক্লজের মধ্যে প্রবেশ করান, ওই প্রবেশ করানোর ব্যাপারটাকে বলা হয় এমবেডেড কোশ্চেন। কি বলা হয়? এমবেডেড কোশ্চেন বলা হয়। সেই ক্ষেত্রে কোশ্চেন হওয়া সত্ত্বেও আপনাকে কয়েকটা রুলস ফলো করতে হয়। সেটা হচ্ছে কি, ওই যে কোশ্চেন করতে গেলে আমরা ইয়েস নো কোশ্চেন করতাম, সেটা এখন করতে পারবেন না। সেটা এখন আপনি কি ওই প্যাটার্নটা আপনি এখানে রাখতে পারবেন না। কি করবেন আপনি? ওই প্যাটার্নটা নষ্ট করে দিতে হবে। তাহলে ওই প্যাটার্নটা আমরা করেছিলাম কি, ডু এনে কোশ্চেন করেছিলাম না, এই ডুটা এখন থাকবে না, এটা আপনি কেটে দিবেন। ডুটাকে কেটে দিলে কি হচ্ছে, আই ওয়ান্ট টু নো হোয়াট ইউ ওয়ান্ট, আই ওয়ান্ট টু নো হোয়াট ইউ ওয়ান্ট, তুমি কি চাও, ঠিক আছে। তাহলে দেখুন এই ব্যাপারটা, এই যে ক্লজের মধ্যে আমি এই ক্লজটা প্রবেশ করেছি, এটাকে কি বলা হচ্ছে, এমবেডেড কোশ্চেন বলা হচ্ছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন যে কোশ্চেন করেছেন কে, এটা মনিরুজ্জামান উজ্জ্বল ভাই, ঠিক আছে। দেখুন আগের পড়া, সো ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। এই জন্য বেশি না বুঝতে পারলে কোশ্চেন করেন, আর বুঝতে পারলে বলেন সামনে আগানোর কথা। ওকে, সো একজন বলেছেন ফিউজটা বুঝেন নাই, ফিউজড রিলেটিভ প্রোনাউনটা বুঝেন না। এটা একটু সংক্ষেপে বলে দিই, যারা বুঝেছেন তাদের জন্য একটা সময় টাইম নষ্ট হচ্ছে, যারা বুঝেছেন, ঠিক আছে। এই কারণে দেখুন ফিউজ রিলেটিভ যে প্রোনাউনটা ছিল সেটার উপর যারা বুঝেন নাই, দেখুন আমরা বলছিলাম ফিউজ রিলেটিভ প্রোনাউনগুলো হচ্ছে যখন তারা কোনো অ্যান্টিসিডেন্ট নেয় না। যেমন ধরেন হোয়াট একটা শব্দ, এই শব্দটা আপনার কি নেয় না, অ্যান্টিসিডেন্ট নেয় না, ঠিক আছে, অ্যান্টিসিডেন্ট নিতে পারে না। যেমন আমরা বললাম হোয়াট ইউ ওয়ান্ট, হোয়াট ইউ ওয়ান্ট, তুমি যা চাও, হোয়াট ইউ ওয়ান্ট, তুমি যা চাও, ইজ ভেরি এক্সপেন্সিভ, তুমি যা চাও তা খুবই ব্যয়বহুল। দেখুন এখানে হোয়াটের কোনো অ্যান্টিসিডেন্ট নেই, ঠিক আছে, অ্যান্টিসিডেন্ট নেই। তাহলে অ্যান্টিসিডেন্ট না থাকলে আপনি কি করবেন? অ্যান্টিসিডেন্ট না থাকলে এটাকে ফিউজ রিলেটিভ ক্লজ বলা হয়, এবং যখন অ্যান্টিসিডেন্ট থাকে না তখন এই ক্লজটাকে বলা হয় নাউন ক্লজ। মনে রাখবেন এটাকে কি বলা হয়, এটাকে নাউন ক্লজ বলা হয়। অথবা আপনি বলতে পারেন নমিনাল রিলেটিভ ক্লজ, নমিনাল, ঠিক আছে, এটাকে কি বলা হয়, নমিনাল রিলেটিভ ক্লজ বলা হয়, ঠিক আছে। সো আশা করি এই ব্যাপারটা বুঝেছেন যে যখন নাকি অ্যান্টিসিডেন্ট থাকে না তখন সেটাকে আমরা কি বলি, ফিউজ রিলেটিভ ক্লজ বলি, ঠিক আছে। তারপর আমি আরেকটা উদাহরণ দিই সংক্ষেপে, আমরা এরপর নতুন টপিক্সে চলে যাব, অনেক সময় নষ্ট হলো। তো দেখুন আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরে বললাম হু went to the market, হু ওয়েন্ট টু দ্য মার্কেট, যিনি বাজারে গেলেন, উইল গো
টু দ্য হোম, টু দ্য পার্ক বলেন, পার্ক। দেখুন এই ক্ষেত্রে বললাম কি যে হু ওয়েন্ট টু দ্য মার্কেট, যিনি বাজারে গেলেন, উইল গো টু দ্য পার্ক, তিনি পার্কে যাবেন। যিনি বাজারে গেলেন তিনি পার্কে যাবেন। এক্ষেত্রে দেখুন হু এর আগে কোনো অ্যান্টিসিডেন্ট নেই। যখন অ্যান্টিসিডেন্ট থাকে না তখন ওই প্রোনাউনটাকে বলা হয় ফিউজড রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, কেন ফিউজড রিলেটিভ প্রোনাউন বলা হয়? কারণ এটার মধ্যেই কি আছে, অ্যান্টিসিডেন্ট আছে। এটা অ্যান্টিসিডেন্ট অতিরিক্ত কাউকে নেয় না। ঠিক আছে, সো এই ধরনের যখন অ্যান্টিসিডেন্ট থাকে না তখন ক্লজটা কি হয়, তখন ক্লজটা হয় নাউন ক্লজ বা নমিনাল রিলেটিভ ক্লজ। ওকে, এই টপিকস আশা করি বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারেন নাই, এখনও যারা বুঝতে পারেন নাই তাদের জন্য অপশন হচ্ছে কি, অপশন হচ্ছে প্রত্যেকটা ক্লাসের রেকর্ড করা থাকে ক্লাস, আগের ক্লাসগুলো দেখবেন, একের ডি, একের ই, একের এফ, এই একের এফ ক্লাসটা ভালো করে দেখবেন, তাহলে এই টপিক্সটা বুঝবেন, রিলেটিভ ফিউজড এবং এমবেডেডের ব্যাপারটা। ঠিক আছে, এটা ভালো করে দেখবেন, ক্লাস রেকর্ড করা আছে, সেই সাথে পিডিএফ দেওয়া আছে, একটু ঘাটাঘাটি করবেন। ওকে, সো আমরা চলে আসছি নতুন টপিক্সে। আজকে যে ক্লাসটা আমরা করাবো বলেছিলাম সেখানে আমরা চলে আসছি, সেটা হচ্ছে একের জি ক্লাস। একের জি ক্লাস। সো আমরা একের জি ক্লাসে চলে আসছি। একের জিতে যে টপিক্সটা আলোচনা করব সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি এক্সপ্রেশনস ইন নন ডিফাইনিং ক্লজ। আমরা নন ডিফাইনিং ক্লজের ক্ষেত্রে কিছু রিলেটিভ প্রোনাউন পড়ব, যেটা আসলে কি টাইপের, রিলেটিভ প্রোনাউনগুলো এই টাইপের। কোয়ান্টিফায়ার, আগে হচ্ছে কি কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ার্স কাকে বলে? কোয়ান্টিফায়ার্স হচ্ছে পরিমাণবাচক, পরিমাণ জ্ঞাপক কোনো শব্দ, সেই সাথে থাকবে অফ, এরপর আপনার থাকবে কি, এরপর থাকবে আপনার হুম, এরপর থাকবে আপনার কি উইচ। খেয়াল করুন, আমরা এতদিন যে রিলেটিভ প্রোনাউনগুলো শিখেছিলাম সেটা ছিল সিঙ্গেল, হুম আর কি উইচ। ঠিক আছে, সিঙ্গেল ছিল এতদিন, কিন্তু এখন কি হয়ে গেছে, এখন হুমের সাথে অফ আছে, অফের সাথে কোয়ান্টিফায়ার্স আছে, উইচের সাথে অফ আছে, অফের সাথে কোয়ান্টিফায়ার্স আছে। ধরেন আমাদের যে রিলেটিভ প্রোনাউনটা ছিল সেটা এখন কি হয়ে গেছে, সেটা এখন একটু মোটা হয়ে গেছে, মানে হুমের সাথে অফ, অফের সাথে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার কাকে বলা হয়? কোয়ান্টিফায়ার হচ্ছে সংখ্যাবাচক কোনো শব্দ। যেমন ধরেন আমি যদি সংখ্যাবাচক কোনো শব্দ নেই অল, তাহলে হবে কি অল অফ হোম। যদি আমি সংখ্যাবাচক শব্দ নেই ইচ, তাহলে হবে কি ইচ অফ হোম। তার মানে আমাদের রিলেটিভ প্রোনাউনটা একটু বড় হচ্ছে, ঠিক না? এই যে অল অফ হোম, ইচ অফ হোম, এই সব ক্ষেত্রে আমরা কিভাবে ক্লজ মেকিং করব সেটা। সো হোম হলে আমরা জানি এটা হচ্ছে কি ব্যক্তির ক্ষেত্রে হোম, আর উইচ হলে কি হবে, উইচ হবে বস্তুর ক্ষেত্রে। ঠিক আছে, হুম হচ্ছে কি ব্যক্তির ক্ষেত্রে, উইচ হচ্ছে কি বস্তুর ক্ষেত্রে। ঠিক আছে, উইচ হচ্ছে বস্তুর ক্ষেত্রে, হুম হচ্ছে কি ব্যক্তির ক্ষেত্রে। তাহলে আমাদের যেটা ব্যাপারটা হচ্ছে কি, এই ধরনের কোয়ান্টিফায়ার্স থাকলে আমাদের ক্লজটাকে কি করতে হবে, সবসময় এটা নন ডিফাইনিং ক্লজের হবে। কি হবে? সবসময় এটা নন ডিফাইনিং ক্লজের হবে, সে কারণে এখানে দুটা কমা দিয়ে এই ক্লজটাকে আপনার ব্রেকেটের ভিতর বন্ধ করে ফেলতে হবে। সো আমরা ব্যাপারটা আশা করি বুঝাতে পেরেছি। কোয়ান্টিফায়ার্সের ব্যাপারটা পিডিএফে দেখবেন, পিডিএফটা খুললেই দেখবেন কত সুন্দর করে এগুলো ব্যাখ্যা করা আছে। আমরা দেখুন এই স্ট্রাকচারটা আমরা এখানে আসছি। এই যে কোয়ান্টিফায়ার্স বলতে আসলে কাকে বোঝায়, যেমন অল, এনি, সাম, আ ফিউ, বোথ, ইচ অফ, আইদার অফ, হাফ অফ, মেনি অফ, মোস্ট অফ, এই ধরনের। আমার একটা উদাহরণ দেখুন, দেয়ার ওয়ার আ লট অফ পিপল অ্যাট দ্য পার্টি। পার্টিতে অনেকগুলো লোক ছিল, অনেক লোক ছিল পার্টিতে। দেয়ার ওয়ার আ লট অফ পিপল,
এই যে লট অফ পিপল দেখুন, এই পিপলকে আমরা বলছি কি মেনি অফ হোম, তার মানে কি এই পিপলদের অনেকেই, মেনি অফ হোম এই পিপলদের অনেককেই আই হ্যাড নোন ফর ইয়ার্স, আমি তাদের অনেককেই অনেক বছর ধরে চিনি। মেনি অফ হোম, এই জন্য এটাকে কমা দিয়ে লিখবেন। এই ব্যাপারটা হচ্ছে কি যে এই পার্টিতে অনেকগুলো লোক ছিল যাদের অনেককেই, মেনি অফ হোম যাদের অনেককেই, তার মানে এইভাবে আপনি যেটা বসান সেটার অর্থ হবে। আ ফিউ অফ হোম মানে কি যাদের গুটি কয়েককে, যাদের অল্প কিছুকে বা অল্প কিছু, মেনি অফ উইচ, তাহলে উইচ হচ্ছে এখানে বস্তুর ক্ষেত্রে বোঝাচ্ছে, যাদের অসংখ্য, মোস্ট অফ উইচ যাদের বেশিরভাগ, ওয়ান অফ উইচ যাদের একটা, যাদের একজন, ওয়াজ শার্প। ঠিক আছে, সো ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছি। এর পরের টপিক্সে আমরা চলে আসি। পরের টপিক্সটি হচ্ছে কি উইচ টু রিফার টু অ্যানাদার ক্লজ। এবার দেখুন আমরা যে বিষয়টা এতদিন আলোচনা করেছি সেই বিষয়টার দিকে একটু ভালো করে খেয়াল করেন। এতদিন আমরা আলোচনা করেছি আপনার যে অ্যান্টিসিডেন্ট হবে কে, অ্যান্টিসিডেন্ট হবে কোনো একটা সাবজেক্ট অথবা কোনো একটা অবজেক্ট, ঠিক না? এইবার অ্যান্টিসিডেন্ট হবে কে, এইবার অ্যান্টিসিডেন্ট হবে কোনো একটা ক্লজ, মানে কোনো একটা সেন্টেন্সকে আমরা অ্যান্টিসিডেন্ট হিসেবে ব্যবহার করব। ব্যাপারটা খুবই মজার, কোনো একটা সেন্টেন্সকেই অ্যান্টিসিডেন্ট হিসেবে ব্যবহার করব। সেন্টেন্সকে অ্যান্টিসিডেন্ট হিসেবে ব্যবহার করলে রিলেটিভ প্রোনাউন কাকে নেবেন? রিলেটিভ প্রোনাউন নেবেন উইচকে। কাকে? সবসময় রিলেটিভ প্রোনাউন হিসেবে যাকে নেবেন সেটা হবে উইচ, এবং সেটা কমা দিয়ে হবে। সেটাও কি হবে? সবসময় নন ডিফাইনিং হবে। ঠিক আছে, এটা ভাবার দরকার নেই। কোয়ান্টিফায়ার্স থাকলেও নন ডিফাইনিং, আর আপনি যদি ক্লজকে অ্যান্টিসিডেন্ট হিসেবে নেন তাহলে সেটা নন ডিফাইনিং। ওকে, আমরা একটা উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ধরেন আমি বললাম she wants to be a doctor, সে একজন ডক্টর হতে চায়, সে একজন ডক্টর হতে চায়। এখন আমি বললাম সে একজন ডক্টর হতে চায়, ঠিক আছে, আমি একটু বললাম which is সে একজন ডক্টর হতে চায়, বললাম কি যে which is so difficult task। দেখুন ব্যাপারটা, কারণ বলেন তো আমি এই উইচ দিয়ে কি ডক্টরকে বোঝাচ্ছি যে ডক্টর খুব কঠিন, শিকে বুঝাচ্ছি? দেখুন আমি কিন্তু এখানকার সাবজেক্টকেও বুঝাচ্ছি না, এখানকার ডক্টরকেও বুঝাচ্ছি না, আমি বলছি ডক্টর হওয়াটা খুব কঠিন, পুরো ব্যাপারটা। মানে এখানে বলছি কি সে ডক্টর হতে চায়, ডক্টর হওয়ার ব্যাপারটা খুব কঠিন কাজ, উইচ ইজ সো ডিফিকাল্ট। তার মানে আমি একেও বুঝাই নাই একেও বুঝাই না, পুরো ক্লজের সেন্টেন্সের পুরো ব্যাপারটাকে টার্গেট করে যখন কথা বলবেন তখন আপনি উইচ দিয়ে বলবেন। মানে কি she wants to be a doctor which is very difficult task, which is very difficult বলেও থামতে পারেন, which is very difficult অথবা which is very difficult task। তাহলে সে একজন ডক্টর হতে চায় এবং এই ব্যাপারটা খুব কঠিন, সে একজন ডক্টর হতে চায় যা খুব কঠিন কাজ, যা খুব কঠিন কাজ। তাহলে আপনি যদি কোনো ক্লজকে টার্গেট করে অ্যান্টিসিডেন্ট করে কথা বলতে চান সেক্ষেত্রে উইচ ব্যবহার করবেন এবং কমা দিয়ে সেপারেট করে দিবেন। ব্যাপারটা আশা করি বুঝাতে পেরেছি। এবার আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে হু, হুম, উইচ এবং দ্যাট কোনটা কখন আপনি ব্যবহার করবেন এটা নিয়ে একটা কোশ্চেন হয়। কোনটাকে কখন ব্যবহার করবেন, কখন হু, কখন হুম, কখন উইচ, কখন দ্যাট। ঠিক আছে, সো নর্মালি আমরা জানি কি মানে একদম বেসিক যে নলেজটা আমাদের সেটা হচ্ছে কি হু হচ্ছে ব্যক্তি, ব্যক্তি কখন, ব্যক্তি যখন সাবজেক্ট হয় তখন আমরা হু ব্যবহার করি। হুম কখন, ব্যক্তি, ব্যক্তি কি হলে, ব্যক্তি অবজেক্ট হলে আমরা হুম ব্যবহার করি। উইচ কখন, উইচ হচ্ছে বস্তু বা বিষয়, বস্তু বা বিষয়।
ঠিক আছে, বস্তু বা বিষয়। এটা সাবজেক্ট অবজেক্ট দুটি হতে পারে, এটা আমাদের ইচ্ছা, আমরা উইচ দিয়ে সাবজেক্টও বানাতে পারি অবজেক্টও বানাতে পারি। দ্যাট, দ্যাট কখন হয়? দ্যাট আপনার বস্তু বা বিষয়, বস্তু বিষয় সেই সাথে ব্যক্তির ক্ষেত্রেও দেখা যায় দ্যাট বসে, ঠিক আছে। এবং এটা কি করে? এটাও সাবজেক্ট এবং অবজেক্ট বানাতে পারে। তবে এই দ্যাটের ক্ষেত্রে একটা জিনিস সবসময় মনে রাখবেন, দ্যাট সবসময় ডিফাইনিং ক্লজে বসে। কিসে বসে? সবসময় ডিফাইনিং ক্লজে রিলেটিভ প্রোনাউন হিসেবে বসে। এটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। দ্যাটের ভিতরে আগে পিছনে কোনো কমা দিতে পারবেন না, কারণ যদি দ্যাট রিলেটিভ প্রোনাউন হিসেবে বসে, অন্য কিছু না, রিলেটিভ প্রোনাউন হিসেবে যদি দ্যাট বসে তাহলে সেটাকে অবশ্যই ডিফাইনিং করে বসাতে হবে। দ্যাট একটা বিএপি ওয়ার্ড, ঠিক আছে, মাল্টি ফাংশনাল ওয়ার্ড। দ্যাটকে আপনি কখনোই নন ডিফাইনিং হিসেবে ব্যবহার করতে পারবেন না। তাহলে কাকে করবেন? উইচকে করবেন, ঠিক আছে। দ্যাট সবসময় ডিফাইনিং হবে, কিন্তু উইচ ডিফাইনিং নন ডিফাইনিং উভয়, বোথ। এটাও বোথ, আপনার ইচ্ছা। আপনি যদি লেখেন আপনার কনটেক্সে দরকার পড়ে তাহলে আপনি ডিফাইনিং নন ডিফাইনিং দুটোই করতে পারবেন এদের, বাট একে আপনি করতে পারবেন না। এ সবসময় ডিফাইনিং হলেই বসবে, নয়তো অন্য কিছু দিয়ে কাজ করো, আমাকে দিয়ে করতে পারবেন না, ঠিক আছে। সো আপনাকে ওই ক্ষেত্রে উইচ নিয়ে কাজ করতে হবে, দ্যাট নিয়ে করতে পারবেন না যদি নন ডিফাইনিং হয়। ব্যাপারটা বুঝতে পেরেছি? যদি নন ডিফাইনিং হয় তাহলে আপনি দ্যাট নিয়ে কাজ করতে পারবেন না, তখন আপনি উইচ নিয়ে কাজ করবেন। আর যদি সেটা ডিফাইনিং হয় তখন আপনি দ্যাট নিয়ে লিখতে পারবেন, আবার উইচ নিয়েও লিখতে পারবেন, ঠিক আছে। সো এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এখানে একমাত্র বিএপি ওয়ার্ড হচ্ছে দ্যাট, যেটা আপনার নন ডিফাইনিং ক্লজে বসে না, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রাথমিক ধারণা, ঠিক আছে। প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে অবশ্যই ডিফাইনিং হতে হবে, এবং নন ডিফাইনিং হলেই উইচ এবং দ্যাট একই জিনিস দিয়ে আপনি কনভার্ট করে লিখতে পারবেন। উইচ দ্যাট একই, ঠিক আছে, সমান, ইকুয়াল বলতে পারেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে এটা ডিফাইনিংয়ে বসে, কখনই নন ডিফাইনিংয়ে বসে না। তবে উইচ বসতে পারে, দুটাই বসতে পারে, ডিফাইনিং নন ডিফাইনিং দুই ক্ষেত্রেই বসতে পারে। এরপর দেখুন, আমরা বলছিলাম দ্যাটকে মাল্টিফাংশনাল বলছিলাম এই জন্য যে দ্যাট কি, দ্যাট বস্তুর ক্ষেত্রেও বসে, বিষয়ের ক্ষেত্রেও বসে, ব্যক্তির ক্ষেত্রেও বসে, হুমের ক্ষেত্রেও দ্যাট বসে, হুয়ের ক্ষেত্রেও দ্যাট বসতে পারে, ঠিক আছে। সো এই ব্যাপারটা একটু জানার দরকার আছে, কোন কোন ক্ষেত্রে আমরা তাহলে দ্যাটকে এদের বিপরীতে বসাতে পারি, ঠিক আছে। মনে করেন দ্যাট নাই, তাহলে বস্তু বা বিষয়ের ক্ষেত্রে সবসময় আপনি উইচ বসাবেন, ঠিক আছে। এখন কিছু কিছু জায়গায় দ্যাট কি করে, উইচের বিপরীতে বসতে পারে, হুয়ের বিপরীতে বসতে পারে, মানে ব্যক্তির বিপরীতেও দ্যাট বসে, বস্তুর বিপরীতেও দ্যাট বসে। এই ক্ষেত্রগুলো একটু আপনাকে জানতে হবে, কোন কোন ক্ষেত্রে আপনি এই দ্যাটকে বস্তু বা ব্যক্তি উভয় ক্ষেত্রে বসাতে পারবেন। প্রথমটা হচ্ছে যে ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। কিছু সুপারলেটিভ ডিগ্রি আছে, সেগুলো থাকলে আপনি দ্যাট ব্যবহার করতে পারেন। সুপারলেটিভ ডিগ্রি যেমন ধরেন বললাম, হি ইজ দি ওয়াইজেস্ট, হি ইজ দি ওয়াইজেস্ট ম্যান। এখানে আপনার যেহেতু ম্যান বলছি, তার মানে এখানে হু লিখতে আর কথা, ঠিক না। এই ক্ষেত্রে আপনার ওয়াইজেস্ট ম্যান, এই ক্ষেত্রে আপনি কি করবেন, হু না লিখে এক্ষেত্রে দ্যাট লিখবেন। দ্যাট লেখাটাই এই জায়গায় বেটার। কেন বেটার? এটার ব্যাখ্যা হচ্ছে যে আর সরাসরি ব্যক্তিবাচক শব্দটার অ্যান্টিসিডেন্ট নিচ্ছি না, আমরা অ্যান্টিসিডেন্ট নিচ্ছি কি, ব্যক্তির একটা দুর্বল একটা প্রতিনিধি, দুর্বল প্রতিনিধি না, ওয়াইজেস্ট ম্যান। ব্যক্তি হচ্ছে হি, সরাসরি ব্যক্তি হচ্ছে সে, আর তার পদবি হচ্ছে ওয়াইজেস্ট ম্যান। এই কারণে তার অ্যান্টিসিডেন্ট হিসেবে আমরা বস্তুর মতোই লাগতেছে, এই কারণে আমরা দ্যাট নিছি, ঠিক আছে। জাস্ট এটা বোঝার জন্য বললাম, বস্তুর মতো লাগতেছে না। ওয়াইজেস্ট ম্যান আর হি তো এক জিনিস না, ব্যক্তি একই, বাট হি হচ্ছে ব্যক্তি, সরাসরি ব্যক্তি, আর ওয়াইজেস্ট ম্যান হচ্ছে তার প্রতিনিধিত্ব করতেছে, যে সবচেয়ে জ্ঞানী মানুষ।
এই কারণে এইসব ক্ষেত্রে আপনি দ্যাট দিয়ে লিখবেন। হি ইজ দ্য ওয়াইজেস্ট ম্যান দ্যাট আই হ্যাভ ইভার ম্যাট অর ইভার সিন। আমার জীবনে দেখা সবচেয়ে জ্ঞানী একজন লোক হলো সে। আমার জীবদ্দশায় দেখা সবচেয়ে জ্ঞানী ব্যক্তিটি হলো সে। এই ধরনের ব্যাপারটা আমরা আশা করি বুঝাতে পেরেছি। 2 নাম্বার, কিছু কিছু ওয়ার্ডস আছে, যদি মনে করেন কোনো একটা সেন্টেন্সে অল দেখেন, সেম দেখেন, অল, সেম পারসন অথবা সেম থিং, নান দেখেন, নো ওয়ান, এভরিওয়ান, এগুলোকে এভরিথিং, এনিথিং, এগুলোকে যদি আপনি অ্যান্টিসিন হিসেবে দেখেন, অল, সেম পারসন, সেম থিং, নাও, নান, নো মোর, এভরিওয়ান, এভরিথিং, এগুলোকে যদি আপনি অ্যান্টিসিন হিসেবে দেখেন, সেক্ষেত্রেও তাদের পরিবর্তে আপনি রিলেটিভ প্রনাউন হিসেবে দ্যাট ব্যবহার করতে পারবেন। একটা উদাহরণ দেই, যেমন দেখুন, অল ইজ নট গোল্ড, সব স্বর্ণ নয়, অল ইজ নট গোল্ড, দ্যাট গ্লিটার্স, দ্যাট গ্লিটার্স। তাহলে এখানে অল আছে, অল ইজ নট গোল্ড, এখানে গোল্ড আছে, সেক্ষেত্রে আপনি দ্যাট বসেছেন, দ্যাট গ্লিটার্স, দ্যাট গ্লিটার্স। এটা গেল। আমরা আরেকটা উদাহরণ দিই, সেম দিয়ে উদাহরণ দিই, যেমন ধরুন বললাম, হি ইজ দ্য সেম পারসন, হি ইজ দি সেম পারসন। এই যে সেম আছে, এই ক্ষেত্রে আপনি দ্যাট বসাতে পারবেন। হি ইজ দ্য সেম পারসন দ্যাট ক্যান লাফ, যে হাসতে পারে, এরকম সেই একই লোক যে হাসতে পারে। তো এই ক্ষেত্রে আপনি দ্যাট ব্যবহার করতে পারবেন। এরপর দেখুন, কখনো কখনো একটা ব্যতিক্রম ব্যবহার দেখায়, সেটা হচ্ছে কি অ্যাজ এবং বাট, এই দুইটাও কখনো কখনো রিলেটিভ প্রনাউন হিসেবে ব্যবহৃত হয়। অ্যাজ এবং কি বাট, অ্যাজ এবং বাট, এই অ্যাজ রিলেটিভ প্রনাউন হিসেবে কাজ করে, বাটও রিলেটিভ প্রনাউন হিসেবে কাজ করে কখন, ঠিক আছে, সেটা একটু আমাকে আপনাদেরকে বলতে হবে। যেমন দেখুন, যখন কোনো সেন্টেন্সে সাচ থাকে, সাচ অথবা দি সেম, দি সেম, এই দুটো ওয়ার্ড থাকলে কখনো কখনো আপনার অ্যাজ এই শব্দটা রিলেটিভ প্রনাউন হিসেবে কাজ করে, রিলেটিভ প্রনাউন হিসেবে কাজ করে। আমরা একটা উদাহরণ দেই, যেমন ধরেন বললাম, দিস ইজ নট সাচ আ গুড বুক, দিস ইজ নট সাচ এ গুড বুক, দিস ইজ নট সাচ এ গুড বুক। এরপর আপনি বললেন অ্যাজ আই এক্সপেক্টেড, অ্যাজ আই এক্সপেক্টেড, অ্যাজ আই এক্সপেক্টেড, এখানে কি, এখানে অ্যাজ আসলে দ্যাটের মতো কাজ করছে। দিস ইজ নট সাচ এ গুড বুক, এই বুকটাকে অ্যান্টিসিন হিসেবে নিচ্ছি। যদি দ্যাট দিতাম তাহলে সবাই বুঝতেন, এখন দ্যাট দিলে সবাই বুঝতো, বাট ইংরেজরা অ্যাজ দিয়ে লিখে, ওই দ্যাটের বিকল্প হিসেবে অ্যাজ দিয়ে লিখে। তো ইংরেজরা যেহেতু লিখে, তাহলে আমাদের বুঝতে হবে যে এখানে অ্যাজ আসলে কি রিলেটিভ প্রনাউনের কাজ করছে। দিস ইজ নট সাচ এ গুড বুক অ্যাজ আই এক্সপেক্টেড, কাজ করতেছে দ্যাটের মতো, বাট অর্থটা কিন্তু অ্যাজের মতো, যেমনটা আমি প্রত্যাশা করেছিলাম। এটা এমন একটা বই, দিস ইজ নট সাচ এ গুড বুক, এটা ওই রকম একটা বই না, ইজ নট সাচ এ গুড বুক, ওই রকম একটা বই না, যেই রকম, এই যেই রকম অর্থে এখানে অ্যাজটা ব্যবহৃত হয়েছে রিলেটিভ প্রনাউনে, ঠিক আছে, যেই রকম আমি প্রত্যাশা করেছিলাম। বুক, দিস ইজ নট সাচ এ গুড বুক অ্যাজ আই এক্সপেক্টেড, যেমনটা আমি প্রত্যাশা করেছিলাম ওই রকম না, ঠিক আছে।
এরপর দেখুন বাট কখন রিলেটিভ প্রনাউন হিসেবে কাজ করে। এটা আমরা জনপ্রিয় একটা উদাহরণ পড়ে আসছিলাম যে দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো মাদার, এই বাটকে বলা হয় নেগেটিভ রিলেটিভ প্রনাউন। একটাই নেগেটিভ রিলেটিভ প্রনাউন, সেটা হচ্ছে কি বাট। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এই জায়গায় বাট হচ্ছে নেগেটিভ রিলেটিভ প্রনাউন। এর মানে হচ্ছে কি, এর মানে হচ্ছে হু ডাজেন্ট, হু ডাজেন্ট। এই হু ডাজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি বাট। তার মানে এটা রিলেটিভ প্রনাউন হিসেবে কাজ করে। দেয়ার ইজ নো মাদার হু ডাজেন্ট লাভ হার চাইল্ড, এভাবে বলতে পারেন। আপনি আবার এটার বিপরীতে গিয়ে বলতে পারেন দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, বাট লাভস হার চাইল্ড। ব্যাপারটা আশা করি বুঝাতে পেরেছি। সো আজকে আমরা একের জি ক্লাস করেছি এবং আগের কিছু ক্লাস নিয়ে আমরা আলোচনা করেছি। অনেকেই বুঝতে পেরেছেন, অনেকেই হয়তো কিছুটা জায়গা যদি ঝামেলা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের রেকর্ড যে ক্লাসগুলো করা আছে লাইভ ক্লাসে সেগুলো আবার ভালো করে দেখবেন, পিডিএফ ফাইলটা আবার ভালো করে পড়বেন এবং কোনো কোশ্চেন থাকলে আপনি ফেসবুক গ্রুপে সরাসরি স্ক্রিনশট মেরে কিংবা কোনো ক্লাসের টপিকস ধরে আমাকে জেরা করবেন, ঠিক আছে? বলবেন যে এটা এরকম হচ্ছে কেন, ওইরকম হলো না কেন। ওকে, একজন প্রশ্ন করেছেন, স্যার এই কোর্সের পর কি বিসিএস ব্যাংকের রিটার্নের জন্য আলাদা কোনো কোর্স করতে হবে? কোনো কোর্স করতে হবে না, কোনো কোর্স করতে হবে না যদি আপনি ভালো করে শিখেন। এখন কার কীরকম শেখা সেটা আপনি নিজে বুঝতে পারবেন, আপনার শেখা যথেষ্ট হয়েছে কি না, ঠিক আছে? ইংলিশ হচ্ছে একটা মানে সিলেবাস ছাড়া পড়ার বিষয়। ইংলিশের কোনো সিলেবাস নেই, আউট অফ সিলেবাস, ভাষার কোনো সিলেবাস হয় না। সো এই কোর্সের মধ্যে আমি এরকম করে বলতে পারবো না যে এই কোর্স করলে আপনার সব হয়ে যাবে, সব হয়ে গেছে, এরকম আমি আমার ইতেও বলি নাই। মানে আমি যখন আমরা বলি অ্যাড দেই তখনও বলি নাই যে সব কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হবে এরকম আমি কোনো কথা বলি নাই। এটা হচ্ছে প্রিপারেশন। এখানে আপনি আসছেন ইংলিশ ভাষাটা রিডিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেটিংয়ের উপর। কোর্সটার নাম হচ্ছে কি রিডিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেটিং বিল্ড আপ কোর্স। অর্থাৎ ইংলিশ ভাষা শেখার ক্ষেত্রে আপনি কিভাবে রিড করে করে, প্যাসেজ রিড করে করে আপনি বুঝবেন, প্যাসেজ রিড করে, অর্থাৎ কোনো একটা প্যাসেজ পরীক্ষা আসলে প্যাসেজটা যাতে আপনি রিডিং করে অনুধাবন করতে পারেন, অনুবাদ করতে পারেন, অ্যানালাইসিস করতে পারেন এবং এই ধরনের একটা প্যাসেজ লিখতে গেলে যাতে আপনি নিখুঁতভাবে লিখতে পারেন, এগুলো এখান থেকে আপনি শিখবেন। এখন এগুলো যাদের কমপ্লিট হয় তারা অবশ্যই রিটেনের ব্যাপারটা কমপ্লিট হয়ে যাবে। মানে রিটেনের কোনটা, এই লেখার ক্ষেত্রে যাতে আপনার ভুল না হয়, লিখবেন কিভাবে সেটা। কিন্তু এখন যদি বলে যে লিখেন বঙ্গবন্ধুর জীবনী, এখন আপনি যদি বঙ্গবন্ধুর জীবনী আপনার মাথায় না থাকে তাহলে আপনি বাংলায় তো লিখতে পারবেন না। এখন ওটা কিন্তু আমি শিখাবো না, বঙ্গবন্ধুর জীবনী আপনাকে শিখাই দিব, আমি ওই প্রিপারেশনের প্রস্তুতি কিন্তু আমি আপনাকে দিচ্ছি না। আমি আপনাকে দিচ্ছি ইংলিশ কিভাবে লিখবেন। এখন বঙ্গবন্ধুর জীবনে যদি আপনি বাংলায় জানা থাকে, আপনার যদি ওয়ার্ডস মিনিং, প্রচুর ওয়ার্ডস মিনিং জানা থাকে, ফ্রেজেস জানা থাকে, ক্লজেস জানা থাকে, তাহলে আপনি এখন ইংলিশ যেহেতু শিখতেছেন, এই যে রিলেটিভ প্রনাউন শিখলেন, রিলেটিভ ক্লজ শিখলেন, এমবেডেড কোশ্চেন শিখলেন, ফিউজ রিলেটিভ ক্লজ শিখলেন, এই যে আপনার ইন্ট্রোডারি এক্সপ্রেশন অফ নন ডিফাইনিং ক্লজ শিখলেন, এগুলো অ্যাপ্লাই করে আপনি সেন্টেন্স লিখতে পারবেন। এইভাবে সেন্টেন্স লেখার যত কায়দা কানুন আছে সবগুলো আমরা ব্যাখ্যা করব, এগুলো আপনি শিখতে পারবেন। আমি আপনাকে বঙ্গবন্ধু জীবনী সম্পর্কে কোনো কথাই আমি শেখাবো না, এটা আপনার নিজস্ব নলেজ, এটা আপনার থাকতে হবে। পদ্মা সেতু সম্পর্কে যদি বলে লিখতে, এখন আপনি পদ্মা সেতু সম্পর্কে কিছুই জানেন না, কতটুকু দৈর্ঘ্য কতটুকু প্রস্থ, তো আপনি কীভাবে লিখবেন? আমি ওই প্রিপারেশন কিন্তু আপনাকে দিব না, এর মানে কিন্তু রিটেন প্রিপারেশন আমি দিচ্ছি না। সো আপনি যদি চোখ বন্ধ করে থাকেন যে বিসিএসের ব্যাংকের সব হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনি ভুল করতেছেন। আমি যেটা শেখাচ্ছি সেটা ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার কোর্সের টার্গেট হচ্ছে আপনি রিডিং, রাইটিং, ট্রান্সলেটিং বিল্ড আপ করার জন্য, বোঝার জন্য, অনুভব করার জন্য ইংলিশের যে নলেজগুলো আপনার থাকা দরকার সেগুলো দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে, পুরো কোর্সের মধ্যে। এবং আমাদের শেষ ধাপ, ষষ্ঠ ধাপে আমি আপনাকে সরাসরি পত্রিকার বড় বড় বাক্য, জটিল কুটিল বাক্য, এডিটোরিয়াল থেকে আপনাকে অ্যানালাইসিস করে করে অনুবাদ পর্যন্ত আমরা করিয়ে দেব।
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোর্সের আউটলাইন। কিন্তু এইভাবে অন্ধভাবে আমাকে বলবেন না যে এই কোর্স করলে কি বিসিএস ব্যাংকের রিটেন সব হয়ে যাবে কিনা। ভাই আমাদের 6 পেজের ক্লাস বেশি দিয়েন, তাহলে আমাদের ট্রান্সলেশনটা ভালো স্কিল হবে। ওকে, 6 পেজের ক্লাস একজন বেশি চাইছেন, ওকে আমি বেশি দেওয়ার চেষ্টা করব। অ্যাবসলিউটলি রাইট স্যার। ওকে, সো আজকে এ পর্যন্তই থাকলো। একটু বাসায় সময় নিয়ে, মাঝে শুক্রবার ছিল, একটু বেশি ঘাঁটতেন, একটু বেশি পড়তেন। কারণ যে এখানে যারা এসেছেন তাদের টার্গেট কিন্তু এরকম না যে আমি সারা জীবন আপনার কাছে পড়ব। টার্গেটটা কি? সীমিত সময়ের মধ্যে, একটা নির্ধারিত সময়ের মধ্যে, বেশিও না কমও না, একটা নির্ধারিত সময়ের মধ্যে যাতে কোর্সটা শেষ করতে পারি। কারণ সবাই তো মানে এরকম না যে জার্নি চলুক আজীবন চলুক, এরকম কিন্তু না। মানে কোর্সটা আমি শেষ করে আপনারা আরও পড়া আছে, যারা জব করবেন, হ্যাঁ, বিভিন্ন বিভিন্ন পড়া আছে না, বাংলা ইংলিশ কত পড়া আছে। তো এই জন্য সময় লাগাবেন না, একটু পরিশ্রম করেন, আমার সাথে সাথে তাল মিলান, তাহলে কোর্সটা দেখবেন শেষে দেখবেন অনেক কিছু শিখতে পেরেছেন। আর যদি মনে করেন আলসেমি করেন যে দেখবো নে, কিছুদিন পর দেখবো, এটা করব সেটা করব, তাহলে ভুল করবেন। কারণ আমি কোর্স প্ল্যান করেছি, প্রত্যেকটা প্রিভিয়াস ক্লাসের সাথে সংযোগ আছে, কথাবার্তার সংযোগ আছে, টপিক্সের সংযোগ আছে। ওকে, আজকে এ পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে একের এইচ ক্লাস নিয়ে। ওকে, সেই পর্যন্ত ভালো থাকুন, আগের ক্লাসগুলো ভালো করে প্রিপারেশন নিন, ভালো করে রিভাইজ দিন।